আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটির কোনো না কোনো অংশ একটু হলেও আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। বরাবরের মতো সকাল থেকেই ভিডিও শুরু করেছি, আর সকাল থেকেই কাজকর্ম গুছিয়ে নিলে অনেকটাই সহজ হয়। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিময় দিনে কিন্তু কাজ করতে তেমন ভালো লাগে না। দেখা যায় কখনো রোদ কখনো বৃষ্টি, হুট করে বৃষ্টি চলে আসে, যার কারণে সকাল থেকেই কাজগুলো গুছিয়ে নিলে অনেকটাই ভালো হয়। অধিকাংশ সময় সকালবেলায় কিন্তু চা বা কফি, কলার সাথে মুড়ি এসব দিয়ে কিন্তু আমার সকালে নাস্তাটা করা হয়। আজকে এখানে আমি খোলা জালি পিঠাটা তৈরি করে নিচ্ছি। সকালবেলা রুটি বানাতে গেলে অনেকটাই ঝামেলা হয়, এই পিঠাটা বানাতে কিন্তু খুব সহজ হয়। বাচ্চারাও কিন্তু খেতে বেশ পছন্দ করে, কারণ পিঠাটা কিন্তু খুবই সফট হয়। সব সময়ই আমি যখন পিঠা তৈরি করি এই পিঠাটা বানানোর চেষ্টা করি। বাচ্চারা যখন এনজয় করে খায় সেটা প্রত্যেক মাই দেখতে ভীষণ ভালোবাসে, তাই না? তা আমার বাচ্চারাও কিন্তু মাশাআল্লাহ বেশ পছন্দ করে। সকালে নাস্তায় যদি এরকম খাবার থাকে তাহলে কিন্তু কখনই ভাত খাওয়া হয় না, কারণ ক্ষুধাটা কিন্তু অনেকটাই কমে যায়। দেখা যায় দুপুরবেলাই খাওয়া পড়ে। তো যাই হোক, আমি এখানে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। কিভাবে তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এই পিঠাটা বানাতে কিন্তু খুবই সহজ। এখানে আমি কিছু আটা দিয়েছি, সাথে কিছু চালের গুঁড়া দিয়েছি, সেই সাথে কিন্তু দুটো ডিম দিয়েছি। এক জায়গায় দেখেছি এই পিঠা বানাতে গেলে সেখানে চিনি ব্যবহার করে, তবে সেটার চাইতে এমনিতেই খাওয়া ভালো, কারণ সকালবেলা কিন্তু চিনি খাওয়াটা আমাদের জন্য একদমই ঠিক না, যেহেতু একদম খালি পেট থাকে। আসলে সকল খাবার কিন্তু বুঝে শুনে খাওয়াটাই উত্তম। তবে এই পিঠার সাথে আজকে হাঁসের মাংস থাকবে। এই পিঠাগুলা মাংসের ঝোল অথবা মাংস যেটাই থাকে না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলা তৈরি করা হয়ে গেছে। আমরা যেহেতু মানুষ অল্প, তাই অল্প করেই তৈরি করে নিয়েছি। সকালে নাস্তা করার পরে কিন্তু আরেকটা ঝামেলা থাকে, সেটা হচ্ছে রান্নার ঝামেলা। আমি যেহেতু দুপুরবেলা রান্না করি, রান্নাতে প্রতিদিন কি রান্না করব সেটার কিন্তু একটা টেনশন থাকে। জানি না এই টেনশনটা কারো থাকে কি না। প্রতিদিনই কিন্তু আমার টেনশন থাকে যে আজকে কী রান্না করব, কালকে কী রান্না করব। এই যে একটা ঝামেলা, এই ঝামেলাটা কিন্তু প্রতিনিয়তই আমার পোহাতে হয়। দেখতেই পাচ্ছেন চলে এসেছি শাক তোলার জন্য। এগুলো হচ্ছে মিষ্টি আলুর পাতা। এই পাতাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে হোক, পাঙ্গাস মাছ দিয়ে হোক, চিংড়ি মাছ দিয়ে হোক, অসাধারণ লাগে খেতে। আমাদের বাড়িতে কিন্তু মাশাআল্লাহ এই পাতার কোনো অভাব নেই। মূলত এই পাতাগুলো রোপণ করেছি খাওয়ার জন্য। তো মাশাআল্লাহ অনেক পাতা হয়েছে। এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে কিন্তু সবজি খুবই কম পাওয়া যায়। তো বাড়িতে যদি এরকম সবজি গাছ থাকে তাহলে কিন্তু অনেকটাই চাহিদা পূরণ করা যায়। এই পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। আর এই পাতাতে আমি কোনো স্প্রে ব্যবহার করি না, কারণ এই পাতাগুলো এমনিতেই সুন্দর হয়, দেখতেও ভীষণ ভালো লাগে। যেহেতু মাটিতে রোপণ করেছি, খুব সুন্দরভাবে হয়েছে, দেখতেই পাচ্ছেন। অসংখ্য পাতা রয়েছে, আমার যখন ইচ্ছা আমি কিন্তু এখান থেকে নিয়ে রান্না করি, হয় ভাজি করি, হয় ভর্তা করি। একটা আপুর ভিডিওতে আমি দেখেছি এই পাতা ভর্তা করে খায়। সে আপুর ভিডিও দেখেই কিন্তু শেখা, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আজকে 2 দিন হয় আকাশটা কিন্তু একটু ঘোমরামুখী থাকে। আমি যে শাকগুলো তুলেছি দেখতেই পাচ্ছেন, শাকের গায়ে কিন্তু ছোট ছোট বৃষ্টির ফোঁটা। আমি কিন্তু এই বৃষ্টির ভিতরে কিন্তু শাকগুলো তুলে নিচ্ছি। আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি, আমরা যদি হিসেব বা বুদ্ধি করে চলি তাহলে কিন্তু আমরা আমাদের সংসারটাকে সুন্দরভাবে সাজাতে পারি। যেমন ধরুন আমাদের কিন্তু কম বেশি প্রতিদিনই সবজিটা লাগে। তো সবজির যদি চাহিদাটা আমরা বাড়ি থেকেই অধিকাংশটা পূরণ করতে পারি, ধরুন মাসের 15 দিন যদি আমরা বাড়ি থেকেই সবজির চাহিদাটা পূরণ করতে পারি, আর বাকি 15 দিন যদি বাজার থেকে কিনে খাই, তাহলে কিন্তু আমাদের অনেক টাকাই বেঁচে যায়। 15 দিনে যদি আপনার 100 টাকা করেও খরচ হতো, তাহলে কিন্তু 1500 টাকা হয়ে যায়। তো এই 1500 টাকা কিন্তু আপনার বেঁচে গেল, এটাই কিন্তু আপনার সংসারের জন্য সঞ্চয়। আমি কিন্তু আমার পরিবারে ঠিক এভাবেই সঞ্চয় করি, আর এভাবে সঞ্চয় করার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি। একদমই যে ভালো আছি তা কিন্তু না, তবে যতটুকু ভালো আছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। দেখতেই পাচ্ছেন পাতাগুলো কত সুন্দরভাবে হয়ে আছে, একদম ফ্রেশ। আর পাতাগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। আর সবুজ প্রকৃতি দেখতে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে। এই পাতাগুলোর গায়ে কিন্তু হালকা কিছু মাটি আছে, এগুলো কিন্তু ধোয়ার সময় একদম পরিষ্কার হয়ে যাবে, যেহেতু প্রচুর বৃষ্টি হয়। আর নিচে যেহেতু অনেক মাটি বা কাদা বা বালু থাকে,
বৃষ্টির ফোঁটা যখন মাটিতে পড়ে তখন কিন্তু হালকা ছিটা আসে, তো সেখান থেকেই কিন্তু পাতার গায়ে একটু ময়লা দেখাচ্ছে। আমি কিন্তু প্রতিদিনই বাড়িতে কোনো না কোনো সবজি গাছ রোপণ করি। দেখা যায় আজকে শাক রান্না করেছি, কালকে অন্য একটা দিয়ে ট্রাই করি। তো এভাবেই কিন্তু সপ্তাহের ভিতরে 3 দিন অথবা 4 দিন আমি বাড়ি থেকেই সবজিটা সংগ্রহ করে রান্না করার চেষ্টা করি। সপ্তাহের ভিতরে যদি আমার 3-4 দিন এভাবে চলে যায়, বাকি 2-1 দিনের জন্য কিন্তু আমার কিনতে কোনোই গায়ে লাগে না। আসলে মধ্যবিত্ত মানেই হচ্ছে হিসেব করে চলা। মধ্যবিত্তরা কিন্তু না খেয়ে থাকলেও কিন্তু কারো কাছে হাত পাততে পারে না। তো আমরা গৃহিণীরা যদি স্বামীর ইনকামের পাশাপাশি এভাবেও স্বামীদেরকে একটু হেল্প করি, তাহলে কিন্তু সংসার জীবনে অনেকটাই হ্যাপি থাকা যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুকুর থেকে মাছ ধরে নিয়েছি। এটা হচ্ছে রুই মাছ। আমাদের পুকুরে মাশাআল্লাহ অনেক ধরনের মাছ রয়েছে। আমার ঘরে যখন বাজারঘাট না থাকে, আমি প্রায় সময় কিন্তু পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরে তারপরে রান্না করে নিই। আসলে তাজা মাছ খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। দেখতেই পাচ্ছেন মাছটা কীরকম হাঁ করছে, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। ছোটোবেলায় কিন্তু বড়শি দিয়ে অনেক মাছ ধরতাম, এখনও কিন্তু আমার ওই অভ্যাসটা রয়ে গেছে। আমি যেহেতু একাই ভিডিও করি, যার কারণে আমি আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি না যে কিভাবে মাছটা ধরলাম। তো আপনারা কিন্তু দেখিয়ে বুঝে নেবেন। এর আগেও কিন্তু অনেক ভিডিওতে মাছ ধরাটা দেখিয়েছিলাম। মাশাআল্লাহ আমাদের বাড়িতে কিন্তু অনেক বড় একটা পুকুর রয়েছে। ওই পুকুরে কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে। এখন যেহেতু বর্ষাকালে কিন্তু মাছ ধরতে ভীষণ কষ্ট। এখন কিন্তু জাল ফেললে মাছ উঠতে চায় না, কারণ প্রচুর পানি। বিশেষ করে পুকুরের মাছগুলো শীতকালেই সবচেয়ে বেশি খাওয়া হয়। তো আমি এখানে বড়শি ফালানোর সাথে সাথেই মাশাআল্লাহ 2টা মাছ উঠে গেছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আর মাছগুলোও কিন্তু সাইজে খুবই বড় বড় ছিল। চাষ করা মাছের চাইতে পুকুরের মাছের কিন্তু স্বাদটা খুবই বেশি থাকে, কারণ আমাদের পুকুরে আমরা ওই ধরনের কোনো খাবার দেই না। আমাদের পুকুরটা যেহেতু অনেকটাই বড়, আজকের ভিডিওতে আমি শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এর আগে অনেক ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। তো পুকুরটা যেহেতু অনেকটা বড়, আমরা চাইলে কিন্তু এখানে মাছ চাষ করে অনেক টাকা সঞ্চয় করতে পারি। আলহামদুলিল্লাহ, এই পুকুর থেকে প্রত্যেক বছর আমরা অনেক টাকা সঞ্চয় করি। আমাদের মাছের যে একটা চাহিদা থাকে, অনেক চাহিদা কিন্তু এই পুকুর থেকেই পূরণ করা হয়, ওরকম কিনে খেতে হয় না। আমি কিন্তু অফ ক্যামেরায় মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আজকে 2টা ভাগ করে নিব। 2টা মাছ কিন্তু আমাদের 2 দিন অনায়াসেই চলে যাবে। আমরা যেহেতু মানুষ মাত্র 3 জন, আমাদের কিন্তু একবেলা যথেষ্ট হয়ে যাবে। চাইলেই কিন্তু 2টো মাছ আমি একবেলাই রান্না করে খেতে পারি। তবে ওই যে মধ্যবিত্ত বলে কথা, একটু বুঝে শুনে চলাটাই সর্বোত্তম। আর মধ্যবিত্ত নারীরা একটু হিসেবি হলেই কিন্তু অনেকটাই ভালো হয়। আমি কিন্তু প্রচুর হিসেব করে চলি। দেখতেই পাচ্ছেন গাছ থেকে একটা ড্রাগন তুলে নিয়েছি। ড্রাগনটার কালারটা কিন্তু খুব লাল হয়েছে, তাই না? হ্যাঁ, আমাদের ড্রাগনগুলো কিন্তু খুবই মিষ্টি, খেতেও খুবই সুস্বাদু। এই সিজনে মাশাআল্লাহ প্রচুর ড্রাগন তুলেছি গাছ থেকে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কাছে কাঁঠালের চাইতে আমটা যেরকম বেশি ভালো লাগে, ফলের ভিতরে কিন্তু ড্রাগন, লিচু, রামবুটান এই সকল ফলগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। হাঁসের মাংসটা কিন্তু শীতকালেই সবচাইতে বেশি খাওয়া হয়, তাই না? তবে হ্যাঁ, যেদিন বৃষ্টি হয় ওই দিন কিন্তু হাঁসের মাংস খেতে ভীষণ ভালো লাগে। বৃষ্টি হলে কিন্তু আবহাওয়া খুবই ঠান্ডা থাকে, আর ওই সময় কিন্তু একদম জমে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে হাঁসের মাংস নিয়েছি, সাথে নিয়েছি আলু। আলু দিয়ে হাঁসের মাংস রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমি যে কোনো মাংস রান্নার সাথে কিন্তু আলুটা ব্যবহার করি, কারণ আমার বাচ্চারা আলুটা বেশ পছন্দ করে। আমি যেমন পছন্দ করি আমার বাচ্চারাও কিন্তু আমার মতোই হয়েছে। অনেকে কিন্তু ভুনা করে খায়, তবে হ্যাঁ, ভুনা করলেও কিন্তু বেশ ভালো লাগে। আজকের হাঁসের মাংস রান্নায় আমি বাটা মশলা ব্যবহার করেছি। বাটা মশলা ব্যবহার করলে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। হাঁসের মাংস বলে কথা, যদিও হাঁসের মাংস খেতে সুস্বাদু, কিন্তু হাঁসের মাংস কিন্তু বাছতে গেলে খুবই কষ্ট। হাঁসের মাংস বাছার কারণে কিন্তু অনেকে এড়িয়ে যায়, খেতে চায় না, কারণ হাঁসের যে চামড়া, সে চামড়াটা কিন্তু একটু শক্ত থাকে। অনেকে কিন্তু চামড়াটাও বেশ পছন্দ করে, আমিও কিন্তু বেশ পছন্দ করি, অনেকে কিন্তু ফেলে দেয়। তবে হ্যাঁ, একটু কষ্ট হলেও যদি বেছে চামড়াটা নেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো আমার এখানে কিন্তু মাংসটা কষানো হয়েছে। এবার আমি আলু দিয়ে তারপরে একটু কষিয়ে নিব, তারপর ঝোলটা দিয়ে দিব।
হাতে মেখে রান্না করলেও কিন্তু খারাপ হয় না। তবে আমি যেভাবে রান্না করতেছি এভাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে আমি যেহেতু হাঁস মুরগি পালন করি, যখনই আমার খেতে ইচ্ছে করে আমি কিন্তু তখনই একটা ধরে জবাই করে নিই। আসলে ভীষণ ভালো লাগে। তবে একটা হাঁস জবাই করলে কিন্তু আমাদের দুবেলা খুব সুন্দরভাবে হয়ে যায়। আমি যখনই পুকুরের মাছ রান্না করি আমি কিন্তু একটু ভেজে তারপরে রান্নাটা করে নিই। আসলে তাজা মাছ কিন্তু কষিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। দেখা যায় কোনো কিছু ব্যবহার না করে একটু ভুনা করে নিলেই কিন্তু খেতে খুবই সুস্বাদু। তবে হ্যাঁ, আমি ওইটা করি কখন, সেটা হচ্ছে মাছটা যখন একটু সাইজে বড় হয় তখন। তা আমার এই মাছগুলো কিন্তু মোটামুটি একদম যে বড় তাও না, আবার একদম যে ছোট তাও না। আমি কিন্তু আজকে শাক রান্নাতে একটা আলু ব্যবহার করেছি। আমি শাক রান্না করি, হয় ভাজি করি, যেটাই করি না কেন সাথে কিন্তু সব সময় আলু দিয়ে থাকি। আর আলু দিলে আমার কাছে মনে হয় শাকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। জানি না আমার মতো এরকম কেউ কখনো খান কি না, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। যে কোনো ধরনের তাজা খাবারের মজাটাই কিন্তু খুব অন্যরকম হয়, খেতে খুবই সুস্বাদু। কিছুদিন পর লাল শাক, মূলা শাক, ডাঁটা শাক, বিভিন্ন ধরনের শাক বের হবে। শীতকালীন সবজি বলে কথা। তো এখন আমাদের বাড়িতে যেটা রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেকটাই চাহিদা পূরণ করতে পারি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।